আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জের মধ্যেই বিকেলে 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। বাড়ছে শুল্ক ও করের আওতা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় প্রাধান্য পাবে জুলাই সনদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ সহ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বাজেট 2025। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক সংকট উত্তরণের নানা চ্যালেঞ্জের মধ্যেই বিকেলে 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবার বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, মানব সম্পদ উন্নয়ন। বাজেটে কর ও শুল্কের আওতা বাড়ছে। প্রস্তাবিত সাশ্রয়ী বাজেটে নতুন কোনো মেগা প্রকল্প নেই। বাস্তবায়ন করতেই অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। শারফুল আলমের রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার ও অর্থ উপদেষ্টা হিসাবে নিজের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারে বাজেটে ব্যয় ধরা হচ্ছে 7,90,000 কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমছে নতুন বাজেটে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর গঠিত নতুন সরকারের নতুন করে কোনো প্রকল্প নিচ্ছে না। আর তাই নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 35,000 কোটি টাকা কমিয়ে বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকট আর বেকারত্ব বাড়ায় এবার সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমছে, বাড়ছে উপকারভোগীর সংখ্যা। 141টি যে বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে এগুলোকে সরকার কমিয়ে আনছেন, কাটছাট করে একই আমব্রেলার নিচে এগুলোকে আনার চেষ্টা করছেন। এই উচ্চ মূল্যস্ফীতির এই সময় বা বেকারত্ব বেড়ে যাওয়ার এই সময়কালে হয়তো আপৎকালীন একটা সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা এটা মনে করছি, কিন্তু দীর্ঘকালীন যে ধরনের বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হচ্ছে বা অর্থনৈতিক যে ধরনের স্থবিরতা তৈরি হচ্ছে তাতে কিন্তু আগামীতে আরো বেশি বেকার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেটা সরকারের উপরে এই সামাজিক খাতে আরো চাপ তৈরি করবে। যেহেতু রাজনৈতিক সরকার নেই, সুতরাং বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রকল্প নেওয়ার, মেগা প্রকল্প নেওয়ার চাপও কম এবং সেগুলোর যৌক্তিকতা অন্যান্য সময় বিবেচনাও করা হতো না। এবার বাজেট বরাদ্দ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও সাশ্রয়ের একটা চেষ্টা রয়েছে, সেটিও ইতিবাচকভাবে মনে করি। এবারের বাজেটটিকে একটি বিশেষ সময়ের বিশেষ বাজেট হিসেবে দেখছি এবং এই বাজেটের মূল কাজটি হবে অর্থনৈতিক পুনরুদ্ধার। এই বাজেট থেকে আমাদের খুব বড় প্রত্যাশা নেই। বাজেটে আকার কমলেও এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,18,000 কোটি টাকা। করমুক্ত আয় সীমা ধরা হচ্ছে 4.5 লাখ। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। চড়া সুদে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ কমাতে ঘাটতির পরিমাণ সীমিত রাখা হচ্ছে। কঠিন সময়ের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান আর সামাজিক সুরক্ষা খাতে। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওইটা করাতে হচ্ছে কি সেই সুবিধা পেলো আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারে তারা সুবিধা পায় না। এগুলোতে আমি তো এসআরওটা সব বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবো না। আপনি শিপিং বিজনেস আছেন, আপনি যেটা দিচ্ছেন আরেকজন দেবে, কিন্তু এর জন্য ওই হাউসের জন্য অতটা এটা আমরা করব না। তো সার্বিকভাবে বাজেটের জিনিসটা আমরা যেটা যে হলো কর্মসংস্থান, সেগুলো মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষার প্রতি আমরা একটু নজর দেবো। শিক্ষা যদি আমরা বলছি চেষ্টা করছি, কিন্তু এখনো পারি নাই শিক্ষা শৃঙ্খলা আনতে। স্বাস্থ্য সেবাটা আমরা টাকা যে দিচ্ছি কম দিচ্ছে তাও না, ইমপ্লিমেন্টেশন খুব খারাপ। ইকুইপমেন্ট কিনে পড়ে থাকে, নষ্ট হয়, আবার ওখানে কিছু ম্যান পাওয়ারের প্রবলেম আছে। প্রথম এনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের বাজেটের বিস্তারিত তথ্য বিনিময় করবেন অর্থ উপদেষ্টা। এরপর বাজেট ঘোষণার জন্য বাংলাদেশ টেলিভিশনে যাবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ।
শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সংস্কার কার্যক্রমে যেসব দল অংশ নিয়েছে তাদের প্রতিনিধি সংলাপে অংশ নেবেন এবং এই দফার সংলাপ শেষে জুলাই সনদ তৈরি করা হবে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। জাপান সফরে $1 বিলিয়ন ঋণ সহায়তা, 1 লাখ জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশে যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না। ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন, সেই জায়গা থেকে জাপানের লোক কম যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে কম লোক যাচ্ছেন জাপানে। সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা, আর মায়ানমার থেকেও অনেকে যেতেন, কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অবকাঠামো নির্মাণ প্রকল্পের $29 বিলিয়ন মধ্যে বেশিরভাগ বিনিয়োগই জাপান করবে এমন আশার কথাও জানান তিনি। মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর কথাও জানানো হয় প্রেস ব্রিফিং এ। সংস্কার প্রক্রিয়ার সাথে যারা অংশ নিছে, এর আগে যাদের সাথে এই বিভিন্ন পর্যায়ে কনসেনসাস বিল্ডিং কমিশনের মিটিং হয়েছে, তাদের সবার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন, কিন্তু আমাদের উদ্বোধনের পরও আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি ঈদের আগে আরো একবার দুবার আলোচনা হবে, ঈদের পরপরই হয়তো আবার নতুন করে আবার শুরু হবে, এবং এই আলোচনাটা শেষে আমরা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বন্ধ সেবা চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় যোগাযোগ রাখছে বলে জানায় প্রেস উইং। এটা নিয়ে আমি দেখি আমরা হেলথ অ্যাডভাইজার, আমরা হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া অভিযোগ গঠনের শুনানির জন্য 16 জুন ধার্য করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম পুরো বিচার কার্যক্রম এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের 15 বছর ধরে চালানো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে বিপ্লবী জনতাকে দমাতে চরম শক্তি প্রদর্শন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যবহার করা হয় মারণাস্ত্র। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে সরাসরি নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসবের দালিলিক প্রমাণসহ 14টি ভলিউমে 8745 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে ছিল শেখ হাসিনার সেই ফোনালাপ ও ভিডিও আলামত। যে সমস্ত ভিডিও এবং অডিও ডকুমেন্টস আছে সেগুলো আমরা যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছি। ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে, সেগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করে সবকিছু এই ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানায় ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল এবং সালমান রহমান এই গ্যাং অফ 4-এর পরিকল্পনায় চলে গুম, খুন, নির্যাতন ও ধরপাকড়। জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। ট্রাইব্যুনালের জনাকীর্ণ এজলাসে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 16 জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে উপস্থাপনের আদেশ দেয় আদালত। 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ
এবং ন্যায় বিচার। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা সরাসরি বিশ্ববাসীকে দেখালো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। এর মাধ্যমে এই বিচারের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে অপরাধ করলে ক্ষমা নেই, এই বার্তাটিও পৌঁছালো সবার কাছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের রায় আজ। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। হাইকোর্টের এই বেঞ্চের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল মামলাগুলো শীর্ষে রয়েছে। গত বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন উচ্চ আদালত। গত 23 এপ্রিল এই মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের ওই ঘটনায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন। অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ঈদ উপলক্ষে বাস, ট্রেন, লঞ্চে ঘরে ফিরছেন যাত্রীরা। এবার সড়ক পথে ভোগান্তির আশঙ্কায় ট্রেনে যাত্রীর চাপ বেশি। আগাম টিকিটে ট্রেনে ঈদ যাত্রায় তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর স্টেশনে রয়েছে মানুষের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আজ ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় বা যাত্রী ভোগান্তি আছে কিনা আমাদেরকে জানান। চিন্তিয়া, সকাল থেকে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। যেমনটা জিজ্ঞাসা করলেন যে যাত্রীদের ভোগান্তি বা শিডিউল বিপর্যয় আছে কিনা, না তেমন কোনো ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি। কোনো শিডিউল বিপর্যয় বা যাত্রী ভোগান্তি নেই এবং যাত্রীদেরও খুব একটা ভিড় রয়েছে সেটাও বলা যায় না, কারণ ঈদ উপলক্ষে যেমনটা আমরা আগে দেখে থাকতাম যে প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এমন যাত্রীদের চাপ থাকতো বিভিন্ন কারণে, সেটা ট্রেনের শিডিউল বিপর্যয় হোক বা টিকিটের অনিয়ম হোক, যে কোনো কারণবশত এরকম আমরা আগে লক্ষ্য করেছি। তবে এবার কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। যাত্রীদের খুব একটা ভিড় প্ল্যাটফর্মে নেই বলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা যেটা জেনেছি এবং দেখেছি, আমরা যে ট্রেনগুলো যখন আসছে তখন তৎক্ষণাৎ কিছু যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করছি যে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে। তবে সেটা প্ল্যাটফর্মে আসলে একদম জটলা বেঁধে যাওয়ার মতন তেমন কিন্তু নয়। এছাড়া জানিয়ে রাখতে চাই যে বিগত 20 মে থেকে কিন্তু ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। 31 তারিখ থেকে ট্রেনের যে ঈদ যাত্রা আছে সেটা কিন্তু শুরু হয়েছে এবং 20 মে 31 তারিখের টিকিটগুলো অনলাইনে ছাড়া হয় বলে আমাদেরকে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। এবং এর ফলে যেটা হয়েছে, যাত্রীরা ব্যাপক সময় পেয়েছে টিকিট কাটার জন্য এবং তাদের পছন্দ মতো সময়ে তারা কিন্তু ভ্রমণের জন্য আসলে রওনা হতে পারছেন। এছাড়া আমরা যেটা দেখেছি যে যাত্রীদের ভিড় খুব বেশি নেই, তবে এখনো যেহেতু 2-1টা কর্মদিবস বাকি রয়েছে, অফিস যারা করেন, অফিস আদালতে যারা যান, তাদের জন্য অনেকেই কিন্তু ঈদের আগে যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য তাদের যে পরিবার পরিজন তাদেরকে কিন্তু আগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এছাড়া আমরা কথা বলেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে ঈদ উপলক্ষে স্পেশাল কিছু সার্ভিস চালু হবে ঈদের আগে, সেটা 4 তারিখ থেকে 4, 5 এবং 6 জুন ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ স্পেশাল সার্ভিস। এবং ঈদের পরে কর্মক্ষেত্রে ফেরার জন্য বা ঢাকায় ফেরার জন্য 6 দিন ব্যাপী কিন্তু তারা স্পেশাল সার্ভিস
চালু করেছে বা চালু রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন, সেটা 9 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত কিন্তু সেটা চলমান থাকবে। এবং ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, বিশেষ করে বিনা টিকিটে যাত্রা এবং ট্রেনের ছাদে ভ্রমণ না করা থেকে শুরু করে বিভিন্নভাবে নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। আমরা দেখেছি আসার সময় যে রেলওয়ে স্টেশনের প্রত্যেকটা গেটেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক এবং তৎপর অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে নিরাপত্তার সাথে যে প্রচারণা কিছু সেটা ট্রেনের মধ্যে এবং ট্রেনের বাইরে যেখানে যাত্রীরা বসে থাকেন সেখানেও কিন্তু চলছে এবং ট্রেনের ভেতরেও যাতে কোনোভাবে কোনো যাত্রী দুর্ভোগের শিকার না হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার জানিয়েছেন যে যেই ক্লাসের টিকিট কাটছেন সেই অনুযায়ী তারা ভ্রমণ করতে পারছেন। একটা অভিযোগ উঠেছিল যে স্ট্যান্ডিং টিকিটের কারণে অনেক ক্ষেত্রে যারা শোভন চেয়ার এবং যারা আরো ভালো ভালো ক্লাসে প্রথম শ্রেণীতে যারা ভ্রমণ করে তাদের একটু সমস্যা হচ্ছিল, তারা কিন্তু স্টেশন ম্যানেজার কিন্তু বলেছেন এরকম কোনো ঘটনা ঘটছে না। তবে সুলভ মূল্যের বা লোকাল যে চেয়ার গুলো আছে বা যে বগিগুলো আছে সেগুলোতে এই ধরনের একটু ভিড় থাকছে ঈদ উপলক্ষে। এবং যেহেতু ঈদ যাত্রাটা শুরু হয়ে গেছে 31 তারিখ থেকে, ঈদের আগ পর্যন্ত কিন্তু ট্রেনের যে সার্ভিসটা সেটা চালু থাকবে এবং নিরাপদে ট্রেনের যারা যাত্রী আছেন যারা টিকিট করেছেন তারা কিন্তু নিরাপদেই এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এমনটাই জানানো হয়েছে আমাদের। চিন্তিয়া, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দুপুরের মধ্যে দেশের 11 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। এতে বলা হয় রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার খেলার খবর। $196 রানের লড়াকু সংগ্রহ গড়া সত্ত্বেও শেষ রক্ষা হলো না বাংলাদেশ ক্রিকেট দলের। 16 বল হাতে রেখেই পাকিস্তানের কাছে 7 উইকেটে হারল লিটন তাওহিদরা। এতে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো টাইগাররা। 46 বলে 107 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মোহাম্মদ হারিস। এই পরাজয়ে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। এস.এম. আশরাফের রিপোর্ট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম জ্বলজ্বল করছিল। রঙিন আলোয় গ্যালারিতে ছিল গর্জন, উত্তেজনা আর রোমাঞ্চ। আর সেই আলোতেই হারিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-20তে সর্বোচ্চ রান করেও বিবর্ণ মলিন মুখে মাঠ ছাড়তে হলো লিটন দাসদের। অথচ ব্যাট হাতে যেভাবে আগুন ছড়িয়েছিলেন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন, তাতে মনে হচ্ছিল সেই আগুনে বুঝি স্বাগতিকরা ছারখার হয়ে যাবে। 10 ওভার 3 বলে দুজনের জুটিতে আসে 110 রান। 32 বলে 42 রান করে তামিম আউট হলো। 27 বলে 6-4 আর 3 ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। কিন্তু এই দুজনের বিদায়ের পরই ছন্দপতন। 11 রানে 3 উইকেট হারালে বলের সঙ্গে পাল্লা দিয়ে আর রান তুলতে পারেনি টাইগাররা। তবু এ রানকেই ঝড়ের বেগে অতিক্রম করে পাকিস্তান। মাত্র 45 বলে সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হারিস। তার 8-4 আর 7 ছক্কার ইনিংসে সহজেই ম্যাচ জেতে স্বাগতিক দল। এ নিয়ে দ্বিতীয়বার 190 রানের বেশি করেও হারের তেতো স্বাদ পেল তাহিদ হৃদয়, জাকের আলীরা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জের মধ্যে বিকেলে 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। বাড়ছে শুল্ক ও করের আওতা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় প্রাধান্য পাবে জুলাই সনদ।
জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ সহ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।